ইতিহাস কাউকে ক্ষমা করে না, পূর্বেও না। ডক্টর ইউনূস হয়তো মনে করতে পারে সে মরে যাবে, শেষ, মরণোত্তর বিচার বললে একটা কথা আছে শুনেছি, সম্ভবত ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে প্রথম যে মরণোত্তর বিচার হবে রাজাকার আলবদরদের পরে। আমার কেন যেন ধারণা হয় যদি ডক্টর ইউনূস পালিয়ে যায় এই দেশ থেকে, বিদেশে যায় এবং মারা যায়, মারা তো যাবেই ন্যাচারালি, যদিও সে আরো 50 বছর বাইসে থাকতে চায়, তো তার কিন্তু মরণোত্তর বিচার এই বাংলাদেশে হবে। আর যদি দেশে থাকে, ওই যে আমি যা আগে বলেছি, পাবলিক পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে। ফরিদ ভাই, আমি শুরুতে যাবো শেখ ফরিদ ভাই কাছে। ফরিদ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ফরিদ ভাই, আমরা যে বিষয়ে কথা বলছি, আসলে এই পালাচ্ছেন উপদেষ্টারা, আপনার কাছে অনেক তথ্য আছে, আপনিও জানেন যে এই উপদেষ্টারা যে দুর্নীতি করেছে, যে কাজগুলো করেছে, সেই উপদেষ্টা আপনার পাইলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আজকাল পাইলে যাবেন। পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখে আছে, দেখেছি আমরা বঙ্গবন্ধুর 32 বাসভবনে আওয়ামী লীগের নেতা কর্মীরা গিয়েছিলেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। সেই জায়গা থেকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার প্রিয় ব্যক্তিত্ব কমরেড আব্দুস সামাদ ভাই, আপনাকে লাল সালাম। আসলে এরা তো পালাবেই, কারণ একই সাথে হলো এরা দুধের মাছি, এরা তো রাজনীতিবিদ না, এরা তো পালাবেই, স্বাভাবিক। এই যে যে আমরা যখন বলতাম যে এরা বিদেশি নাগরিক, যারা উপদেষ্টা এবং যারা উপদেষ্টাদের আশেপাশে যারা ঘুরে তারা বিদেশি নাগরিক, আজকে আমাদের হরিকোটায় যিনি নিয়োগ পেয়েছেন অপদেষ্টি হিসেবে, সেটা জানা নিজেই বললো যে নেদারল্যান্ডের লোক, নেদারল্যান্ড থেকে এসেছিলেন। আজকে নিজে বললেন, আমরা যখন বলি তখন দোষ হয়ে যায়, নিজেই বললেন। আর এই কথা বলার কারণে কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তিনি বলেছিলেন প্রথম যে বাংলাদেশে যারা উপদেষ্টা হয়েছে তাদের পাসপোর্ট এক একজনের এক এক দেশের, সেই কারণে তাকে আজও গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমাদের ব্যর্থতা, আমরা তাকে সেই জেলহাজ ইউনূসের সবচেয়ে মানে ফ্যাসিস্টের আব্বা ইউনূসের জেলখানা থেকে তাকে আমরা মুক্ত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর আপনি যেটা বললেন উপদেষ্টারাও পালাবে, এদের দুর্নীতি, এরা তো এসেছেই দুর্নীতি করতে। এরা কেন এসেছে এখানে এই দেশে? এরা কি রাজনীতিবিদ? কমরেড সামাদ ভাই দুর্নীতি করুক, তারেক রহমান দুর্নীতি করুক না করুক, কমরেড সামাদ ভাই দুর্নীতি করুক না করুক, তিনি এই দেশের মানুষ। আওয়ামী লীগের যারা নেতা আছেন তারা দুর্নীতি করুক আর না করুক, তারাই দেশের নাগরিক, তাদের এই দেশে আসতে হবে, থাকতে হবে। কিন্তু যারা এসেছেন এই মুহূর্তে ক্ষমতায়, তারা কারা? আপনি তাদের চেহারা দেখেন, ক্ষমতার আসার আগের দিন দেখেন, চেহারা আমার চেয়েও খারাপ ছিল। আমার কোনো চেহারাই না, আমার চেয়েও তাদের চেহারা খারাপ ছিল। আর এখন সব সিনেমার হিরো হিরোইন হয়ে গেছে, মানে বুড়ি যে ছিল সে জোয়ান হয়ে গেছে, যে জোয়ান ছিল সে কিশোরী হয়ে গেছে, যে কিশোরী সে 6 মাসের বাচ্চা হয়ে গেছে। তাদের চেহারা গুলো দেখেন, আমার ভাবির পোলাদের গাল গুলো খেয়াল করেন, তাদের ভাত খাওয়ার দৃশ্যগুলো দেখেন, তাদের শরীরের স্বাস্থ্য দেখেন, তাদের পেট দেখেন, তাদের গাল দেখেন, তাদের থোতা দেখেন। আবার একজন আছেন তিনি দাঁতের মধ্যে আবার মানে চকরা পাখরা কি যেন লাগাইছে, এগুলো আমরা জানি না এগুলো কি। তো এই যে যে সিমটম, এগুলো দেখুন কি বোঝেন? একটা মানুষ রাজনীতি করবে, রাজনীতিবিদ, কমরেড সামাদ ভাইয়ের দ্বারা 10টা লোকের যদি ক্ষতি হয় রাজনৈতিক কারণে, তাহলে 30টা থেকে 50টা লোকের উপকার হবে কমসে কম। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে তারা কেন? আমি একটু আগে এক জায়গায় বলে আসলাম যে 2024-এর 5ই আগস্টের আগে রাজনীতিবিদ, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, এমনকি আমার কমরেড, প্রিয় কমরেডের হোক, রাজনীতিবিদদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল, ঘৃণা ছিল, তাদের প্রতি আমার একটা উন্নাসিক ভাব ছিল, যারা মানে রাজনীতিবিদ মানে বদমাইশ, রাজনীতিবিদ মানে চরিত্রহীন, রাজনীতিবিদ মানে লুটেরা, রাজনীতিবিদ মানে লুটপাটকারী, রাজনীতিবিদ মানে মানে মানবাধিকার লঙ্ঘন করে, আমার এটাকে ধারণা ছিল। কিন্তু 2024-এর 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস যখন 3 দিন পরে বাংলাদেশে এসে উড়ে এসে জুড়ে বসলো, এবং তার হরি বুড়ি ছুরি গেলমান কোঠায় আমি যাদের উপদেষ্টা হিসেবে দেখলাম তারা একজনও রাজনীতিবিদ ছিলেন না, এখনো নাই। এই সেই ডক্টর ইউনূস যিনি কান ধরে জিভায় কামড় দিয়ে বলেছিলেন আমি আর রাজনীতি করব না, তিনি আসলে রাজনীতিবিদ নন। এই লোকগুলো আসার আগে, ক্ষমতায় আসার আগে ভাবতাম যে রাজনীতি সামাদ ভাইরা না থাকলে কত ভালো হইতো,
ওবায়দুল কাদের সাহেব না থাকলে কত ভালো হইতো, তারেক রহমান না থাকলে কত ভালো হইতো, শেখ হাসিনা খালেদা না থাকলে দেশ কত ভালো চলতো, এটাকে বিশ্বাস করতাম, আসলেই বিশ্বাস করতাম যে এরা না থেকে যদি এই শিক্ষিত বুদ্ধিজীবীরা আসতো, দেশ একেবারে মান্না চালু আসতো। কিন্তু এরা ক্ষমতায় নেওয়ার পরে দেখলাম রবীন্দ্রনাথের সেই কথাটাই, যে দুর্বলের অত্যাচার সবলের অত্যাচার সহা যায়, দুর্বলের অত্যাচার বড়ই অত্যাচার, এটা সহা বড়ই কঠিন। অর্থাৎ কেসকি বান্দির পোলারা যদি রাজা হয়ে যায় তখন সেই দেশে থাকা কঠিন হয়ে যায়। এই ব্যাপারে চাণক্য নীতিতে আছে যে যেখানে উপদ্রব বেশি সেই দেশ ত্যাগ করতে হয়। অনেকে আমাকে বলেন না আত্মগোপন কেন করেছি, ভাইজান আমরা স্টাডি করি, পড়ালেখা করি। প্রফেট মোহাম্মদ, আপনাদের বাংলাদেশ তো বৃহত্তম মুসলিম প্রধান দেশ তাই বলে, প্রফেট মোহাম্মদকেও কিন্তু হিজরত করতে হয়েছিল। আর চাণক্য নীতি আমি স্টাডি করি বাংলা ভাষায় না, ইংরেজি ভাষাতেও না, হিন্দিতেও না, সংস্কৃত ভাষা পড়েই চাণক্য নীতি চর্চা করি। তো সেখানে একটা কথা আছে, তিনি বলেছেন যেখানে উপদ্রব হয়ে যায় সেখানে থাকতে হয় না। আর আমাদের জামাল ভাইরা ভাষায় বলে, যেই দেশে তেলের আর ঘিয়ের দাম সমান ওই সমাজে ওই দেশে বাস করা যায় না। তো বাংলাদেশে এখন নাভি তার দারোগার মান সমান, কেসকি বান্দির বলা রাজার মান সমান। আমি সামন্তবাদী কথা বলতেছি না, আমি তাদের আচরণের কথা বলতেছি। কমরেড সামাদ ভাই ভুল বুঝবেন না, কারণ আপনিও জানেন যে আমি সামন্তবাদে বিশ্বাস করি না। তো এটা আমি একটা শ্রেণীর বৈশিষ্ট্যের কথা বলতেছি এখানে। তো আমরা কি দেখলাম যে 17 বছর লেগেছিল 400 কোটি টাকার চুক্তি করতে একজন প্রধানমন্ত্রী পেয়েছে, এবং তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অর্থাৎ তাকে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছেন, তার পিএসও ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম এই 17 মাসে, 17 মাস তো এখন 18 মাস, আমরা 7-8 মাসে দেখলাম 400 কোটি টাকার দুর্নীতি করেছে। যারা চলতো লোকাল বাসে, থাকতো শিবিরের মেসে, খাইতো শিবিরের মেসে, যারা ছিল জামাতিদের গেলমান, তাদের পিএসআর 150, 200, 400 কোটি টাকা মেরে দেয়। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? অর্থাৎ আমি যাদের গমসুর বলতাম, সামাদ ভাইয়ের মতো রাজনীতিবিদদের বলতাম এরা ভালো মানুষ না, এরা দুর্নীতিবাজ। তারেক রহমানের মতো রাজনীতিবিদদের বলতাম এরা দুর্নীতিবাজ, এরা কমিশন খায়, এরা হাওয়া ভবন বানায়। বিএনপি আওয়ামী লীগকে বলতাম এরা লুটেরা। কিন্তু এখন কি দেখলাম, সবচেয়ে ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো ভাতিজা, ভালো আপা, ভালো বুবু, ভালো ভালো মানুষগুলো এখন ক্ষমতায়। এই ক্ষমতায় যারা এখন আছে তারা কেউ ডক্টরেট, কেউ নোবেল লরিয়েট, আবার কেউ অবশ্য কেউ কেউ বলে কেউ মেট্রিক পাসও আছে। তো মাঝে মধ্যে তো দুই একটা ধানের সাথে চিটা যায়, সেই হিসেবে হয়তো গিদর ফারুকি পোস্ট দিয়ে অপদেষ্টা হয়ে গিয়েছিল। সে যাই হোক, তারপরে ধরে নিলাম আর সবাই তো উচ্চ শিক্ষিত এবং ভদ্রলোক। ফলাফল কি দেখলাম, এ দেশটাকেই তারা বিক্রি করে দিল। চেয়ারম্যান মেম্বার তো ভাই গম চুরি করে, গম চুরি করে সেটা আবার কিন্তু বাজারেই রাখে। অর্থাৎ আমাদের এই টাকাটা দেশেই থাকে। গম চুরি করে কিন্তু বাংলাদেশের চেয়ারম্যানেরা সুইজারল্যান্ডে পাঠায় না, কানাডায় পাঠায় না, বাংলাদেশেই থাকে। আর এখন যে শিক্ষিত চোরেরা আসছে, ভদ্রলোকেরা আসছে, বলে যে জামালপুরের মধ্যে সবচেয়ে ভালো ছেলে হইলো শেখ ফরিদ। কিরকম ভালো? কবে তো দেখলাম রাস্তাতে যাইতে মানুষের শরীরে পেশাব করে দেয়, বলে যে এটাই হলো সবচেয়ে জামালপুরে ভালো ছেলে শেখ ফরিদ। তা আমাদের যারা এখন ক্ষমতায় আছে তারা হলো সবচেয়ে ভালো, তারা বন্দর বিক্রি করে দেয়, তারা মানে বয় কামাল বলে আমাদের জামালপুরের ভাষা, মানে যে মাল চলে না সেটাকে বলে বয় কামাল। সে বয় কামাল কেনার জন্য বিদেশিদের সাথে চুক্তি করেছে। আবার এমন কিছু কিছু চুক্তি করেছে যে তারা হাঙ্গা করেছে না বিয়ে করেছে না নিকা করেছে না মুতা বিবাহ করেছে আমরা জানি না, সে চুক্তি নামাই দেখতে দেয় না, আবার বলে এটা দেখানো যাবে না। তারা শিক্ষকদের বেতন বাড়াবে না, বলে এটা তাদের দায়িত্ব না। কিন্তু বাপ্পারাজের হেনা ভোট করার তাদের দায়িত্ব। বাংলাদেশে এখন আপনার এখানে তো সেন্সর দেওয়া আছে, আমিও তো এবার সামাদ ভাইয়ের মতো রাগ উঠে গেছে, আমার কিছু বলতে ইচ্ছা করে গালাগালি করতে, কিন্তু ভয় পাইতেছি। তো এই যে কোথাকার কোন থালিরি আজকে ধরে আনছে যে বাংলাদেশের নাগরিক কিনা এই সংবিধান হাবাকে নিয়ে আসছে আমাদের সংবিধান শিখাইতে। আমরা সংবিধান সিরি ফারি কাটি, সামাদ ভাইয়ের সাথে, তারেক রহমানের সাথে, শেখ হাসিনার সাথে, খালেদা জিয়ার সাথে, বা আরো যারা বামপন্থী আছে এদের সংবিধান আমরা সিরি ফারি, আমাদের ব্যাপার, সেটা ভুল লোক শুধু। থালিরি আসটাকে, তার তো এই দেশের পাসপোর্টই নাই। আপনি দেখেন এই দেশের ফকির থেকে মিসকিন থেকে শুরু করে
ডক্টর ইউনূস পর্যন্ত আমরা ভোট দিতে দেখলাম, যদিও ইউনূসের পাসপোর্ট 4টা, তার আসলে 4টে ভোট দেওয়া দরকার ছিল। যাই হোক, কিন্তু খালেদা রিয়াজকে কেউ এই সংবিধান হাবাকে ভোট দিতে দেখছেন? কেউ দেখে নাই। তাহলে যে লোকটাই দেশের নাগরিক না, তাকে আসছেন সংবিধান ঠিক করাইতে, আর এই সংবিধান আমাকে মানতে হবে, এই 28 দফা মানতে হবে, এই 28 দফার মধ্যে তো পেশাব করে দেওয়া উচিত। খালেদা রিয়াজ যে দেশের নাগরিক না, তাকে আইনা আসছেন আমার 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অগণিত নারীর, যদি আমি দুঃখিত, অনেকে 2.5 লাখ বলেন, 2 লাখ বলেন, এই সংখ্যাটা প্লিজ বলবেন না, আমি দায়িত্ব নেই বলতেছি, যে এখানে 30 লক্ষ মানুষ মেরে ফেলা হয়েছে, ধর্ষণ বুঝি 2.5 লাখ করা হয়েছিল, সেটা অগণিত। লজ্জা পাই আমরা, কিন্তু ইতিহাস এখন অন্য কিছু বলে। শুধুমাত্র যে নারী ধর্ষণ হয়েছে তাই না, 71 সালে পুরুষেরও বলাৎকার হতো এই পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা। ইতিহাস এখন সেটা প্রমাণ করে দিচ্ছে। তো অগণিত নারীর সম্ভ্রম, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কেনা আমার এই সংবিধান, সেটা 72 সংবিধানকে আপনি পাল্টাবেন কোথাকার কোন খালেদা রিয়াজ কেনে? আমাদের সেটা মেনে নিতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এমনকি বামপন্থীদের বলেন, আবার রাজনীতিবিদদের গলায় দড়ি দেওয়া উচিত। কোথাকার কোন খালেদা রিয়াজ? আপনি বাংলাদেশের সংবিধান রাখেন কি না রাখেন, সাউন্ড বললে সংবিধান বদলাই হল, বদলান, কিন্তু সেটা আপনারা ভাই যারা বাংলাদেশের নাগরিক তারা করেন, সেটা আমি মেনে নিব। কিন্তু কোথাকার কোন খালেদা রিয়াজকে আপনারা কেন আনলেন আর এটা মেনে নিচ্ছেন? আমি বুঝে উঠতে পারি না তারেক রহমান কিভাবে এটা মেনে নিল। তারেক রহমান তাও তফসিল ঘোষণার পরে এসে তিনি ভোটার হয়েছেন, ভোটও দিয়েছেন, আমরা ছবিতে দেখলাম। যদিও বলা হয় যে আইনের ব্যত্যয় ঘটেছে। আজ পর্যন্ত আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন পাই নাই, 50,000 টাকা খরচ করা শেষ, যেটা চার্জ হলো 1200 টাকা। আমি শেখ ফরিদ পাই নাই এই 17 মাসে, এখন পাবো কিনা যাই না। কিন্তু তারেক রহমান এসে তফসিল ঘোষণার পরে নিজের জাতীয় পরিচয় পত্র বানাইছেন, ভোটার হয়ে গেছেন। যাই হোক, তিনি হবু প্রধানমন্ত্রী, তিনি করতেই পারেন, মেনে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদল সাহেবের ভাষায়। কারণ তার মার জন্য আমরা দেখেছি নির্দোষ ফাতেমাকেও হাজতে থাকতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্ক বাংলাদেশে ঘটেছে। কোন বুদ্ধিজীবী কথা বলা নাই আমি শেখ ফরিদ ছাড়া, কোন বুদ্ধিজীবী টেনে কথা বলা নাই, কোন সাংবাদিক কথা বলা নাই। কত বড় দাস বাংলাদেশের সাংবাদিকেরা, যে ফাতেমাকে জেলে দিল। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে একজন নির্দোষ লোককে দোষীর সাথে জেলখানায় রাখবেন? এটা আওয়ামী লীগ সরকারের আমলের সবচেয়ে নেককারজনক মানবাধিকার লঙ্ঘন ঘটেছিল, প্রকাশ্য দিবালোকে। এবং এর দায় শুধু আওয়ামী লীগের না, এর দায় এই দেশের বিচারপতি থেকে শুরু করে সবার দায়, বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সবার, মানবাধিকার সংগঠন সহ সবার। আপনি আমাকে বলেন, জেলখানায় থাকবে যারা জেলে সাজাপ্রাপ্ত আসামি, তারা সেবা দিতে পারে, কিন্তু ফাতেমাকে কেন খালেদা জিয়ার সাথে পাঠানো হয়েছিল এই কাজ পর্যন্ত কেউ কারো কাছে দাবি করে নাই, বলেও নাই। বরং আমি বললে আওয়ামী লীগেরও চুপ থাকতো, বিএনপির তো কথাই বলতো না। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম যে এই যে নির্বাচন যেটা হয়ে গেল, গলার ঘ্যাক অপারেশন করা হইল, দেখা যাক কি হয়, তারেক রহমান কি করে আমরা একটু দেখি। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধানকে যে কোনো শ্রোতায় কেউ যদি সেখানে হাত দেয়, আমরা সেখানে যুদ্ধ ঘোষণা করব। আমি আশা করি কমরেড সামাদ ভাইয়ের সাথে আমার অন্য ব্যাপারে দ্বিমত থাকতে পারে, রাজনৈতিক কলা কৌশল, রাজনীতির দর্শন নিয়েও আমার সাথে তার দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের প্রশ্নে, 72 সংবিধান প্রশ্নে আমরা একমত। ধন্যবাদ। ফরিদ ভাই আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে আপনার যে এত হাজার কোটি টাকা, এটা কিন্তু আমাদের বক্তব্য না, বিভিন্ন মিডিয়া এসেছে যে গত 18 মাসে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন যে সরকার মানে নতুন নবনির্বাচিত হয়েছে, তারা ক্ষমতায় আসতেছে, আগামী মঙ্গলবার তারা দায়িত্ব গ্রহণ করবে, তাদের কি দায়িত্ব না সেটা বিচার করার? বিচার করতে হবে, অবশ্যই বিচার করতে হবে। যদি তাদেরকে তারা ইন্ডেমনিটি দেয়, তাহলে যারা ক্ষমতায় আসবে তাদের ওই দায়ভার নিতে হবে। যদি না করে, এই যে দেখেন সহকারী পিএস, যে কি যেন নামের মনে থাকে না, তো এত নাম মনে রাখার প্রধান উপদেষ্টা পালিয়ে গেল। আবার চোরের সাক্ষী গাইড কাটা তথ্য পরিবেশ কন্ডমাপা বলল যে সে তো নেদারল্যান্ডে থেকে এসেছিল পরিবার ছেড়ে আমাদের সেবা দিতে। ওই সুধীর ভাই কে? ওর সেবা আমাদের নিতে হবে?
রেজওয়ানাই কোন গাছের কোন ক্ষেতের মূলা, আর কোথাকার কোন সহকারী নেদারল্যান্ড থেকে এনে আমাদের সেবা নিতে হবে? আমাদের বাংলাদেশের জনগণ মারা গেছে, আর কোন যোগ্য লোক ছিল না? এবং তার সাফাই গাইতেছে, মানে চোরের সাক্ষী হলো গাইড কাটা। কারণ রেজওয়ানাও তো নিয়ে পালাবে, অবশ্যই পালাবে, এবং তার মাধ্যমেও গেছে, কোনো সন্দেহ নাই। তার জন্যই তো এক চোর আরেক চোরের পক্ষে সাফাই গায়। বিএনপি যদি তাদের এই দুর্নীতির বিচার না করে, হত্যা খুনের বিচার না করে, নিঃসন্দেহে বিএনপিকেও একদিন ইতিহাসে কাঠগড়ায় দাঁড় করাবে এই দেশের জনগণ। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে নাই। ইট উইল টেক্স টাইম, সময় নিতে পারে। কাউকেই ক্ষমা করে নাই। বলেছিল বামপন্থীদের গোলাম কমরেড সামাদ ভাইয়ের মনে থাকার কথা, আপনারও মনে থাকার কথা। আমার মনে আছে আজকের কাগজ নাকি বিচিত্রা কোথায় একটা সাক্ষাৎকার এসেছিল গোলাম আজমের। গোলাম আজম সেই 90 দশকে বলেছিল, 90 দশকের মাঝামাঝি সময়, যে বামপন্থীরা হচ্ছে কাগজে বাঘ। কাগজের বাঘেরা কিন্তু গণজাগরণ মঞ্চে যুক্ত হয়ে এই গোলাম আজমের কিন্তু ঝুলাই দিছে তার পার্টির লোকদের। গোলাম আজমও ঝুলে যেত, আওয়ামী লীগের বদান্যতায়, আওয়ামী লীগের স্যাক্রিফাইসে সে বেঁচে গেছে। তো